বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে অনার্স দ্বিতীয় বর্ষের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট স্টুডেন্টদের তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং ভালোভাবে দিন কাটছে তোমাদের। বাসায় বসে বসে অলস জীবন কাটছে, মনে হচ্ছে অলস হয়ে যাচ্ছ তোমরা বাসায় বসে থেকে। কিন্তু পড়াশোনা করছো কিনা জানি না, পড়াশোনাটা ঠিক মতো করলে অলসতা কেটে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি রায়হানা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের সেকেন্ড অধ্যায় পড়িয়েছিলাম। সেকেন্ড অধ্যায় মোটামুটি শেষ হয়ে গেছে। আজকে থেকে নতুন অধ্যায় শুরু করেছি। নতুন অধ্যায় তৃতীয় অধ্যায় তোমাদের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট স্টুডেন্টদের জন্য দুটাই। তো আজকে তোমাদের তৃতীয় অধ্যায় পড়াবো। তৃতীয় অধ্যায়ে স্বল্প মেয়াদ পড়াবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে স্বল্প মেয়াদ পড়াবো। স্বল্প মেয়াদ পড়ানোর আগে স্বল্প মেয়াদ সম্পর্কে কিছু বক্তব্য রাখছি, তোমরা শোনো। স্বল্প মেয়াদ হচ্ছে সাধারণত যে সময় মেয়াদে অর্থনীতি পরিকল্পিতভাবে কোন নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারে না, অর্থাৎ বাস্তবায়ন করা যায় না, তাকে বলা হয় স্বল্পকাল। অর্থাৎ এই স্বল্প মেয়াদ হচ্ছে অল্প সময়, যে সময় মেয়াদে অর্থনীতিতে কোনো পরিকল্পিতভাবে কোনো নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন করা যায় না, তাকে বলা হয়ে থাকে স্বল্পকাল। এই স্বল্পকালে কি হয় দেখো, যে বাজারে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় প্রক্রিয়া চলে তাকে বলা হয় পণ্য বাজার। আর একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যকে বলা হয়ে থাকে জিডিপি। আর জিডিপিতে অর্থনীতির বিভিন্ন খাতের যে অবদান থাকে তাকে বলা হয় জিডিপি ঘটক। অর্থাৎ দেখো, যে স্বল্প মেয়াদে একটি দেশে যে পরিমাণ পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় হচ্ছে তাকে বলা হয় পণ্য বাজার। আর জিডিপি হচ্ছে একটি দেশের অভ্যন্তরে যেসব দ্রব্য সেবার আর্থিক মূল্য হচ্ছে তাকে বলা হয় জিডিপি। আর এই জিডিপিতে অর্থনীতির বিভিন্ন খাতের যে অবদান রয়েছে তাকে বলা হয় জিডিপির গঠন। পণ্য বাজারের প্রধান দুটি উপাদান হচ্ছে কি দেখো শিক্ষার্থী বন্ধুরা, পণ্য বাজারের প্রধান দুটি উপাদান হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগ। পণ্য বাজারের উপাদান, পণ্য বাজারের উপাদান দুটি, একটা হলো সঞ্চয় এবং বিনিয়োগ। সঞ্চয় আর দুই হলো বিনিয়োগ। সঞ্চয় এবং বিনিয়োগের সমতা তথা দ্রব্য বাজারের ভারসাম্য অবস্থা নির্দেশকারী রেখাকে আইএস রেখা বলা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, আইএস রেখা কাকে বলে? সঞ্চয় এবং বিনিয়োগের সমতা তথা দ্রব্য বাজারের ভারসাম্য অবস্থা নির্দেশকারী রেখাকে বলা হয় আইএস রেখা। অর্থাৎ এই দুটো সমতা যেখানে আসবে সেটাকে বলা হয় আইএস রেখা। অন্যদিকে অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতা তথা অর্থবাজারের ভারসাম্য অবস্থা নির্দেশকারী রেখাকে বলা হয় এলএম রেখা। শিক্ষার্থী বলে দেখো, অর্থের চাহিদা এবং অর্থের যোগান, অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতা, অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতা নির্দেশক ভারসাম্য অবস্থাটাকে দেখার মাধ্যমে তাকে বলা হয় এলএম রেখা। অর্থাৎ অর্থের চাহিদা ও অর্থের যোগানের সমতা তথা অর্থ বাজারের ভারসাম্য অবস্থা নির্দেশকারী রেখাকে বলা হয় এলএম রেখা। আইএস এবং এলএম রেখার সমতা স্তরে বা পারস্পরিক ছেদ বিন্দুতে নির্ধারিত হয় ভারসাম্য সুদের হার এবং সুদের ভারসাম্য উৎপাদন স্তর।
আর্থিক নীতি, রাজস্ব নীতি ISLM মডেলকে প্রভাবিত করে এবং তাদের প্রভাবে উৎপাদন এবং সুদের হার পরিবর্তিত হয়। শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আমরা এই জিনিসগুলো আলোচনা করেছি কারণ আমরা এই অধ্যায়ে আমরা পড়ব পণ্য বাজারের ভারসাম্য অর্থাৎ IS রেখা, অর্থ বাজারের ভারসাম্য অর্থাৎ LM রেখা এবং IS এবং LM মডেল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে IS রেখা কি? IS রেখা হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে IS রেখা পাওয়া যায়। আর অর্থের চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতা তথা অর্থবাজারের ভারসাম্য অবস্থা নির্দেশকারী রেখাকে বলা হয় LM রেখা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অধ্যায়ে এই IS এবং LM রেখার মডেল এবং এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা পড়ব শিক্ষার্থীরা, এখন তোমাদের পড়াবো দ্রব্য বাজার। দ্রব্য বাজার হচ্ছে গুডস মার্কেট। দেখো দ্রব্য বাজার কাকে বলে? দেখো যে বাজারে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়ে থাকে তাকে বলা হয় পণ্য বাজার বা দ্রব্য বাজার। এই বাজারে পণ্যের চাহিদা এবং পণ্যের যোগান নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আবার এই বাজারে কি হয়ে থাকে? পণ্যের চাহিদা সৃষ্টি করে, চাহিদা এবং যোগান নিয়ে আলোচনা করা, অর্থাৎ পণ্যের চাহিদা সৃষ্টি করে পরিবার সমূহ এবং পণ্যের যোগান সৃষ্টি করে উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম সমূহ। তাহলে আমরা দ্রব্য বাজার বলতে কাকে বলি? আবার রিপিট করছি, শোনো, যে বাজারে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়ে থাকে সেই বাজারকে বলা হয় দ্রব্য বাজার বা পণ্য বাজার। এই পণ্য বাজারে এই বাজারে দ্রব্যের চাহিদা এবং যোগান নিয়ে আলোচনা করা হয়ে থাকে। দ্রব্যের চাহিদা সৃষ্টি করে পরিবার সমূহ এবং দ্রব্যের যোগান সৃষ্টি করে উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম সমূহ। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো যে পণ্য বাজারের প্রধান দুটি উপাদান বা চলক হচ্ছে কি? সঞ্চয় এবং বিনিয়োগ। সঞ্চয় হলো চলক সমূহ হচ্ছে সঞ্চয়, আরটা হচ্ছে বিনিয়োগ। সঞ্চয় এবং বিনিয়োগ। তাহলে সঞ্চয় নির্ভর করে জাতীয় আয়ের উপর, অর্থাৎ S is equal to ফাংশন অফ Y, অর্থাৎ এই সঞ্চয়টা নির্ভর করে জাতীয় আয়ের উপর। আর বিনিয়োগটা নির্ভর করে কিসের উপর? বিনিয়োগ নির্ভর করে সুদের হারের উপর। বিনিয়োগ নির্ভর করে সুদের হারের উপর। তাহলে এখন সঞ্চয় এবং বিনিয়োগের এই অর্জিত হলে, সঞ্চয় বিনিয়োগের সমতা যখন অর্জিত হবে তখন দ্রব্য বাজারের ভারসাম্য হয়। তাই শিক্ষার্থী বন্ধুরা দেখো দ্রব্য বাজারের ভারসাম্য হয়, অর্থাৎ কিভাবে হয়? S is equal to S নির্ভর করে আয়ের উপর is equal to I নির্ভর করে সুদের হারের উপর। এইভাবে আমরা দেখতে পাই যে সঞ্চয় এবং বিনিয়োগের সমতা অর্জিত হলে দ্রব্য বাজারের ভারসাম্য হয়, অর্থাৎ SY is equal to I, অর্থাৎ সঞ্চয় বিনিয়োগের সমতা বিন্দুতে সুদের হার ও সুদের জাতীয় আয়ের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। সেই সম্পর্ক থেকে IS রেখা অঙ্কন করা যায়। তাহলে IS রেখা আমরা কিভাবে অঙ্কন করতে পারি? সঞ্চয় এবং বিনিয়োগের সমতা বিন্দুতে সুদের হার ও জাতীয় আয়ের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, আর সেই সম্পর্ক থেকে IS রেখা অঙ্কন করা যায়। অর্থাৎ দ্রব্য বাজার এবং তার ভারসাম্য বিশ্লেষণ করা হয় IS রেখার দ্বারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে কয়টা জিনিস পেলাম, যে আবার রিপিট করছি যে পণ্য বাজারের প্রধান দুটি চালিকা শক্তি বা চলক হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগ। সঞ্চয়টা নির্ভর করছে জাতীয় আয়ের উপর, অর্থাৎ S is equal to ফাংশন অফ Y, আর বিনিয়োগ নির্ভর করছে সুদের হারের উপর। যেখানে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, সেই সম্পর্ককে বলা হয় IS রেখা, এবং ওই সম্পর্ক থেকে IS রেখা অঙ্কন করা যায়। অর্থাৎ দ্রব্য বাজার ও তার ভারসাম্য বিশ্লেষণ করা হয় IS রেখার দ্বারা। তাহলে দ্রব্য বাজার তথা IS রেখার সাথে সম্পর্কিত প্রধান চারটি চালিকা শক্তি রয়েছে, অর্থাৎ আবার দ্রব্য বাজার তথা IS রেখার সাথে
রেখার সাথে সম্পর্কিত প্রধান চারটি চলক কি কি হচ্ছে দেখো। চারটি চলক হচ্ছে এক ও, আবার সঞ্চয় মানে এস, হ বিনিয়োগ মানে আই, গ সুদের হার, আয়, আর ভ হচ্ছে জাতীয় আয়, তাহলে আমরা কি বলছি, দ্রব্য বাজার তথা আইএস রেখার সাথে সম্পর্কিত প্রধান চারটি চলক হচ্ছে সঞ্চয়, বিনিয়োগ, সুদের হার এবং জাতীয় আয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে দ্রব্য বাজার সম্পর্কে আলোচনা করতে পারি এবং দ্রব্য বাজারে যে সম্পর্কটা সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে আইএস রেখা অঙ্কন করা যায় কিংবা আইএস রেখা পাওয়া যায় সেটা আলোচনা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পড়ব জিডিপির গঠন। জিডিপির গঠনটা কি দেখো, যে জিডিপি মানে কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আমরা জিডিপি বলতে বুঝি যে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশে যে পরিমাণ দ্রব্য ও সেবা পাওয়া যায় তার আর্থিক মূল্যের সমষ্টিকে অভ্যন্তর, অর্থাৎ একটি দেশের অভ্যন্তরে, অর্থাৎ একটি দেশের অভ্যন্তরে যে পরিমাণ দ্রব্য এবং সেবার আর্থিক মূল্য পাওয়া যায় তাকে বলা হয়ে থাকে জিডিপি। তাহলে জিডিপির গঠনটা কি, কম্পোজিশন অফ জিডিপি। জিডিপির গঠনটা আমরা এখন দেখব। জিডিপির গঠন হচ্ছে কম্পোজিশন অফ জিডিপি। দেখো, সমগ্র অর্থনীতিকে কয়েকটি প্রধান খাত বা উপখাতে বিভক্ত করে প্রতি খাতের অবদান যোগ করে জিডিপি গঠন পরিমাপ করা হয়। অর্থাৎ জিডিপি কিভাবে পরিমাপ করা হয়, যে সমগ্র অর্থনীতি কয়েকটি খাত বা উপখাতে বিভক্ত করে প্রতিটি খাতের অবদান যোগ করে যা পাওয়া যায় সেটাকে বলা হয় জিডিপি গঠন। এইভাবে জিডিপি গঠন পরিমাপ করা যায়। একটি অর্থনীতিতে প্রধান কয়েকটি খাত থাকে, যেমন কৃষি, শিল্প, সেবা ইত্যাদি। আবার একটি খাতের আবার কিছু উপখাত থাকে, সেগুলোর প্রতিটি উপখাতগুলোর প্রতিটি জিডিপি তে কিছু না কিছু অবদান রাখে। তাহলে এই উপখাতগুলোর মধ্যে প্রতিটি কিছু না কিছু অবদান এই জিডিপিতে রয়েছে। সবগুলি উপখাত মিলে জিডিপিতে যে বার্ষিক যে অবদান রাখে তার যোগফল হবে একটি খাতের অবদান, প্রধান অবদান। আচ্ছা, আর এখানে বলছে যে, আবার একটু রিপিট করছে, দেখো, সমগ্র অর্থনীতিকে কয়েকটি খাত বা উপখাতে বিভক্ত করা যায়, আর এই প্রতিটি খাতের অবদান যোগ করে পাওয়া যায় জিডিপি পরিমাপ। একটি অর্থনীতির প্রধান কয়েকটি খাত রয়েছে এবং সেই প্রধান কয়েকটি খাতের আবার উপখাত রয়েছে। সেই উপখাতগুলির বার্ষিক যে অবদান রাখে তার যোগফলকে বলা হয়ে থাকে, যোগফল হবে প্রধান খাতের অবদান। যেমন উদাহরণ দেখো, যেমন কোন বাংলাদেশে অর্থনীতি একটি অন্যতম প্রধান খাত হচ্ছে কৃষি এবং বনজ সম্পদ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই উক্ত খাতের আবার তিনটি উপখাত রয়েছে। কি কি উপখাত রয়েছে? তিনটি। কৃষি এবং অন্যতম প্রধান খাত হচ্ছে কৃষি, প্রধান খাত হচ্ছে কৃষি ও বনজ সম্পদ। কৃষি এবং বনজ সম্পদ। আচ্ছা, তারপরে হচ্ছে উক্ত এই তিনটা, এই কৃষি এবং বনজ খাতের কিছু উপখাত রয়েছে। উপখাতগুলি কি কি জানো? উপখাত হচ্ছে শস্য ও শাকসবজি, আর হচ্ছে প্রাণীজ সম্পদ,
আর গ হচ্ছে বনজ সম্পদ, বনজ সম্পদ। তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে, আমাদের দেশে অর্থনৈতিক খাত, প্রধান খাত একটি আছে যে কৃষি এবং বনজ সম্পদ। আর এই কৃষি এবং বনজ সম্পদের কয়টা উপখাত রয়েছে: শস্য ও শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, ধরা যাক জিডিপিতে শাক ও শস্য ও শাকসবজি খাতের অবদান আমরা দেখি যে, দেখো জিডিপিতে শস্য ও শাকসবজি উপখাতের অবদান হচ্ছে, শস্য ও শাকসবজি খাতের অবদান হচ্ছে 10%, আর প্রাণীজ সম্পদের অবদান হচ্ছে 8%, আর বনজ সম্পদের অবদান হচ্ছে 5%। তাহলে মোট টোটাল কত হলো? মোট হচ্ছে 23%। এই 23% জিডিপিতে কি হচ্ছে? কৃষি ও বনজ খাতের অবদান, অর্থাৎ এই 23% এই উপখাতগুলির যোগফল করে পাওয়া যাচ্ছে 23%। এই 23% হচ্ছে এই প্রধান খাত কৃষি ও বনজ সম্পদের অবদান। তাহলে কি দেখা যাচ্ছে যে এইভাবে প্রতিটি খাতের অবদান যোগ করে একটি দেশের জিডিপির পরিমাপ বা হিসাব করা যায়, তাকে বলা হয় জিডিপির গঠন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আবার আমি জিডিপির গঠনটা কি আমি রিপিট করছি। জিডিপির গঠন হচ্ছে যে অর্থনীতিতে কিছু প্রধান খাতের অবদান রয়েছে এবং প্রতিটি খাতের কিছু উপখাত রয়েছে। এই উপখাতগুলির বার্ষিক যে হিসাব যোগ করে যা পাওয়া যায় সেটা হচ্ছে জিডিপির গঠন। তাই যেমন আমরা দেখি বাংলাদেশের প্রধান একটি অবদান, অর্থনীতির অবদান হচ্ছে কৃষি এবং বনজ সম্পদ। এই কৃষি এবং বনজ সম্পদের কিছু উপখাত রয়েছে, উপখাতগুলি রয়েছে যেমন শস্য ও শাকসবজি, প্রাণীজ সম্পদ, বনজ সম্পদ। মনে করি প্রাণীর সম্পদের, শস্য ও শাকসবজির অবদান 10%, প্রাণীর সম্পদের অবদান 8%, বনজ সম্পদের অবদান 5%। টোটাল সবগুলি অবদান, উপখাতগুলির অবদান যোগ করে 23% পাওয়া যাচ্ছে। এই 23% অবদানে হচ্ছে প্রধান খাত কৃষি ও বনজ সম্পদের প্রধান খাত। এইভাবে জিডিপির পরিমাপ বা গঠন করা হয়ে থাকে। এখন তোমাদের পড়াবো ভারসাম্য উৎপাদন বা আয়, ইকুইলিব্রিয়াম আউটপুট ইনকাম। শিক্ষার্থী বন্ধুরা দেখো, ভারসাম্য উৎপাদন, ভারসাম্য মানে ইকুইলিব্রিয়াম, ব্যালেন্স, অর্থাৎ একটা যে অবস্থা স্থির পাওয়া যায়, চলকগুলোর যেখানে স্থিতি অবস্থা বজায় থাকে সেটাকে বলা হয় ভারসাম্য। তাহলে আমরা স্থিতি অবস্থাটা কিভাবে হবে সেটা আমরা জানি এখন, যে স্তরে জাতীয় আয়ের ওঠানামার কোনো প্রবণতা থাকে না তাকে ভারসাম্য জাতীয় আয় স্তর বলা হয়ে থাকে। আবার অন্যভাবে আমরা বলতে পারি যে সামগ্রিক চাহিদা, এগ্রিগেট ডিমান্ড এন্ড সামগ্রিক যোগান, এগ্রিগেট সাপ্লাইয়ের মাধ্যমে যে আয় স্তর নির্ধারিত হয় কিংবা অর্জিত হয় তাকে বলা হয় ভারসাম্য জাতীয় আয়। ভারসাম্য জাতীয় স্তরে সামষ্টিক অর্থনৈতিক চলক সমূহ যদি স্থির থাকে তাহলে আয় স্তরও ঠিক থাকে, সেখানে ঠিক থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে দেখতে পাচ্ছি যে স্তরে জাতীয় আয় ওঠানামার কোনো প্রবণতা থাকে না তাকে ভারসাম্য অবস্থা বলা হয়ে থাকে। আবার যে স্তরে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের সমতা সৃষ্টি হয় সেখানে থাকে ভারসাম্য জাতীয় আয় বলা হয়ে থাকে। আবার ভারসাম্য জাতীয় আয় স্তরে সামষ্টিক অর্থনৈতিক চলসমূহ স্থির থাকলে আয় স্তরও ঠিক থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, যে সামষ্টিক অর্থনৈতিক চলক সমূহের মধ্যে কি কি আছে, চলকগুলি কি কি সামষ্টিক অর্থনৈতিক চলক। দেখো, সামষ্টিক চলক সমূহ হচ্ছে কি, চলক সমূহ হচ্ছে সামষ্টিক অর্থনৈতিক চলকগুলি হচ্ছে ভোগ, বিনিয়োগ, আয়, সরকারি ব্যয়,
গভর্নমেন্ট এক্সপেন্ডিচার জি, ট্যাক্স কর মানে টি, তারপরে রাজস্ব নীতি, আর্থিক নীতি, যোগাযোগ ও পরিবহন, আর্থসামাজিক অবকাঠামো, ইত্যাদি গুরুত্বপূর্ণ চলক সমূহের মধ্যে এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই চলকগুলোর যে কোনো একটি পরিবর্তন হলে জাতীয় আয়ের স্তরের পরিবর্তন হতে পারে। অর্থাৎ যেমন ভোগ ব্যয় বাড়লে কিংবা কমলে জাতীয় আয় স্তর যথাক্রমে কমে বা বাড়ে। ভোগ ব্যয় যখন বাড়বে তখন জাতীয় আয় কমে বা বাড়ে, আর বিনিয়োগ বাড়লে বা কমলে জাতীয় ভারসাম্য আয় স্তর যথাক্রমে বাড়ে বা কমে। এই জন্য এইসব সামষ্টিক অর্থনৈতিক চলক সমূহকে স্থির ধরে নিয়ে জাতীয় আয় স্থিতি অবস্থা নির্ণয় করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থাকে বলা হয় ভারসাম্য অবস্থা, অর্থাৎ যেখানে এই সব জিনিসগুলো সামষ্টিক অর্থনৈতিক চলকগুলো স্থির রাখা হয়, স্থির ধরে নিয়ে জাতীয় আয় স্থিতি অবস্থা নির্ণয় করা হয়, সেই অবস্থায় ভারসাম্য অবস্থার সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ সেটাকে ভারসাম্য অবস্থা বলা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চিত্রের মাধ্যমে দেখব। চিত্রটা কি দেখো, চিত্রটা আঁকছি। ভূমিয়োগের জাতীয় আয় আর লম্ব অক্ষে আমরা এডি বা এএস নির্দেশ করি। এডি এবং এএস। এডি হচ্ছে এগ্রিগেট ডিমান্ড আর এএস হচ্ছে এগ্রিগেট সাপ্লাই। এইটা হলো এএস রেখা, এটা 45 ডিগ্রি রেখার বরাবর উঠে এই বিন্দুটা হচ্ছে ই বিন্দু, ইকুইলিব্রিয়াম বিন্দু y0, এখানে ভারসাম্য অর্জিত হয়। আর শিক্ষার্থী বন্ধুরা দেখো, ভূমি অক্ষে জাতীয় আয়, লম্ব অক্ষে এডি এবং এএস নির্দেশ করা হচ্ছে। এএস হচ্ছে সামগ্রিক যোগান রেখা, আর সি প্লাস আই ইজ ইকুয়াল টু আই এডি, অর্থাৎ এডি হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা। এই যোগান এবং সামগ্রিক চাহিদা রেখাকে ই বিন্দুতে পরস্পর ছেদ করেছে, আর এই বিন্দুতে জাতীয় আয় নির্ধারিত হয়েছে OY0, যা ভারসাম্য অবস্থা নির্দেশ করছে। সামষ্টিক অর্থনীতিতে চলক সমূহের স্থির থাকে, তা ভারসাম্য জাতীয় আয় ব্যয় নির্দেশ করে থাকে। সুতরাং বলা যায় যে এখানে আমরা একটা কথা বলতে পারি যে ভারসাম্য জাতীয় এবং পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় স্তর সবসময় সমান নাও থাকতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভারসাম্য অবস্থা কিভাবে দেখলাম, এইটা দেখলাম। আবার চিত্রের দিকে তাকাও যে ভারসাম্য জাতীয় আয় সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের মাধ্যমে কিভাবে নির্ধারিত হয়ে থাকে। দেখো যে আমরা জাতীয় আয় বয়সকে দেখাচ্ছি, আর চাহিদা সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান কে দেখাচ্ছি। এএস হচ্ছে সামগ্রিক যোগান রেখা, এডি হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা, পরস্পর ই বিন্দুতে ছেদ করায় এই ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে ও Y0 পরিমাণ জাতীয় আয় নির্ধারিত হয়েছে। এভাবে আমরা ভারসাম্য উৎপাদন বা আয়টাকে নির্ণয় করতে পারি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমাদের পড়িয়েছি ভারসাম্য উৎপাদন বা আয়। এখন আমি তোমাদের পড়াবো ভারসাম্য উৎপাদন ও আয় কিভাবে নির্ধারিত হয়ে থাকে, অর্থাৎ ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম আউটপুট এন্ড অর ইনকাম, কিভাবে নির্ধারিত হয়ে থাকে ভারসাম্য উৎপাদন বা আয়। তাহলে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের প্রচলিত দুটো পদ্ধতি রয়েছে। দুটো পদ্ধতি কি কি প্রচলিত? দুটো পদ্ধতি, একটা হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগের সমতা,
2 হচ্ছে সামগ্রিক চাহিদা, সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের সমতা। এই দুটো পদ্ধতির মাধ্যমে ভারসাম্য উৎপাদন বা আয়টা দেখানো ক্ষমতা দেখানো হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের দুটো পদ্ধতি আছে, সঞ্চয় এবং বিনিয়োগ। এই সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে কিভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়ে থাকে তা আমরা এখন দেখব। শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, ম্যাক্সিমাম সময় প্রায় প্রতি বছরেই দেখা যায় যে সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে কিভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয় তা ব্যাখ্যা করো, সেটা তোমাদের প্রশ্ন থাকে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাহলে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণে সঞ্চয় বিনিয়োগের সমতাটা আমরা দেখি যে আমরা জানি যে মোট আয় থেকে মোট ভোগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় সঞ্চয়। এই সঞ্চয়কৃত আবার সঞ্চয় মূলধনে রূপান্তরিত হয়ে মূলধন গঠন করা হয়, আর সেই মূলধন যখন উৎপাদনমূলক কার্যে নিয়োজিত হয় তখন তাকে বলা হয় বিনিয়োগ। এই সঞ্চয় এবং বিনিয়োগ সমান হলে সেই সমতা স্তরে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা জিনিস আবার পড়ছি, তোমরা দেখো সঞ্চয় বিনিয়োগের সমতাটা কিভাবে আসে। যে আমরা জানি মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে, ভোগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তা হলো সঞ্চয়। এই সঞ্চিত অর্থটা যখন মূলধনে গঠনে নিয়োগ করা হয় তাকে বলা হয় মূলধন গঠন। আবার এই মূলধনকে যখন উৎপাদন কার্যে নিয়োজিত হয় তখন তাকে বলা হয় ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। এই সঞ্চয় এবং বিনিয়োগ সমান হলে সেই সমতা স্তরে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, বৈদেশিক বাণিজ্য এবং সরকারি খাতকে আলোচনায় অন্তর্ভুক্ত না করে আমরা আলোচনা অন্তর্ভুক্ত করব না, কারণ হলো আমরা দেখছি জিডিপির মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় কিভাবে আমরা করছি। জিডিপি অবশ্যই দেশের বাইরের জিনিস আলোচিত হবে না। সেই জন্য বৈদেশিক বাণিজ্য এবং সরকারি খাতকে আলোচনা অন্তর্ভুক্ত না করে দেশের অধিবাসীদের ভোগকারী, পরিবারসমূহ এবং উৎপাদনকারী এই দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ অধিবাসীদেরকে কিভাবে দুই ভাগে ভাগ করা, একটা পরিবারসমূহ আর একটা হচ্ছে উৎপাদনকারী, এই দুই ভাগে ভাগ করা যায়। এমন অবস্থায় দেশের এখন ব্যয়ের দিক থেকে যদি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে দেশের সামগ্রিক ব্যয় হবে কি ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় সমষ্টিগত সমান, অর্থাৎ এই ব্যয়ের দিক থেকে সামগ্রিক ব্যয় হবে ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়ের সমষ্টির সমান। আবার দেখো, আয়ের দিক থেকে বিবেচনা করলে সামগ্রিক আয় হবে ভোগ ও সঞ্চয়ের সমষ্টির সমান। অর্থাৎ সামগ্রিক আয়টা হচ্ছে কি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, সামগ্রিক আয় C+S আর সামগ্রিক ব্যয় হচ্ছে C+I। তাহলে যে স্তরে সামগ্রিক আয় ও সামগ্রিক ব্যয় পরস্পর সমান হবে সেই স্তরে সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সমান হবে এবং সঞ্চয় ও বিনিয়োগের সমতা স্তরে ভারসাম্য আয় নির্ধারিত হবে। তাহলে কি হচ্ছে, এই সঞ্চয় এবং বিনিয়োগটা আমরা কিভাবে পেলাম, সামগ্রিক আয় পেলাম C+I এর মাধ্যমে। সি হচ্ছে ভোগ ব্যয়, এস হচ্ছে সঞ্চয়, আর সামগ্রিক ব্যয়টা পেলাম ভোগ এবং বিনিয়োগের মাধ্যমে C+I। তো এই যে স্তরে সামগ্রিক আয় এবং সামগ্রিক ব্যয় পরস্পর সমান হবে সেইখানে সঞ্চয় বিনিয়োগ পরস্পর সমান হবে এবং সেই সমতা স্তরে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো একটা উদাহরণ দেখো যে ভোগকারীর আয় স্তর, যখন মনে করো ভোগকারীর আয় স্তর, ভোগকারীর আয় স্তর হলো 500 কোটি টাকা, 500 কোটি, আর ভোগকারীর দেখো ব্যয় হচ্ছে 400 কোটি। তাহলে এই
সঞ্চয় কতটুকু হবে, তা আয় থেকে ব্যয় বাদ দিলে হলো সঞ্চয় হবে 100 কোটি টাকা। এই 100 কোটি টাকা হচ্ছে সঞ্চয়। এখন কিন্তু এই ক্ষেত্রে উৎপাদনকারীগণ কর্তৃক উৎপাদিত 500 কোটি টাকার উৎপাদন তাদের জন্য লাভজনক হবে না। কেননা কারণ 100 কোটি টাকার অবিকৃত পণ্য থেকে যাবে। কারণ এই যে 100 কোটি টাকা সঞ্চয়, এই সঞ্চয়টা যদি ধরে রেখে দেওয়া হয়, তাহলে 100 কোটি টাকার পণ্য অবিকৃত অবস্থায় পড়ে থাকবে। এতে উৎপাদনকারীগণ উৎপাদন হ্রাস পাবে এবং আয়ও হ্রাস পাবে। তাহলে কি হচ্ছে, কিন্তু উৎপাদনকারীরা যদি কি করে, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি কিংবা পণ্যের মজুদ বৃদ্ধির জন্য কি করে 100 কোটি টাকা বিনিয়োগ করে, তবে সামগ্রিক ব্যয় মোট উৎপাদনের আর্থিক মূল্যের সমান হবে। ফলে আয় এবং উৎপাদন ভারসাম্য অবস্থায় ফিরে আসবে। কিন্তু সেই জন্য বলা যায় যে আমরা বলতে আয় স্তরের সঞ্চয় বিনিয়োগ সমান হয়, তাই হয় ভারসাম্য আয় স্তর। ভারসাম্য আয় স্তরে জনগণ যে পরিমাণ সঞ্চয় করে, ব্যবসায়ীরা সেই পরিমাণ বিনিয়োগ করে, ফলে এই অবস্থায় আয় স্তর পরিবর্তনের কোনো কারণ থাকে না। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আবারও বলছি যে এখানে আমরা একটা উদাহরণ দেখালাম যে ভোগকালে আয় স্তর যদি 500 কোটি হয়, ব্যয় হয় 400 কোটি, সঞ্চয় 100 কোটি। এই 100 কোটি টাকার পণ্য উৎপাদনকারীদের জন্য অলাভজনক, কারণ এই 100 কোটি টাকার পণ্য অবিকৃত অবস্থায় পড়ে থাকবে। কিন্তু উৎপাদনকারীরা যদি এই 100 কোটি টাকার যদি তারা কাজে লাগায়, মজুদ না রেখে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য, তাদের মজুদ বৃদ্ধির জন্য 100 কোটি টাকা যদি বিনিয়োগ করে ইনভেস্ট করে, তাহলে সামগ্রিক ব্যয় মোট উৎপাদনের আর্থিক মূল্যের সমান হবে। ফলে আয় এবং ব্যয়ের উৎপাদন ভারসাম্য অবস্থায় ফিরে আসবে। এই অবস্থাটাকে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, চিত্রের দিকে আবার তাকাও। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো যে চিত্রে আমরা দেখতে পাই জাতীয় আয় হচ্ছে দেখানো হচ্ছে ওএক্স অক্ষে, আর ওই অক্ষে বিনিয়োগ দেখানো হয়েছে, অর্থাৎ সঞ্চয় এবং বিনিয়োগ দেখানো হয়েছে। এখন দেখা যাচ্ছে যে এসএস হচ্ছে পরিকল্পিত সঞ্চয় রেখা, আই হচ্ছে পরিকল্পিত বিনিয়োগ রেখা। আইএস রেখা ভূমি অক্ষের সমান্তরাল দেখানো হয়েছে। ই বিন্দুতে কি হচ্ছে দেখো, আই রেখা ই বিন্দুতে এবং এস এস রেখা ই বিন্দুতে পরস্পর সমান, এবং এই ক্ষেত্রে যার সময় জাতীয় আয় নির্ধারিত হয়েছে OY0। তাই এই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু এবং OY0 হচ্ছে ভারসাম্য জাতীয় আয়। আয় যদি Y0 থেকে কম হয়, O0 থেকে কম হয়, সেখানে সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে একটা কি হচ্ছে ফারাক দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে সঞ্চয় হচ্ছে কত, E2 বিন্দুতে সঞ্চয়, আর বিনিয়োগ হচ্ছে E1। এখানে বিনিয়োগ বেশি, সঞ্চয় কম। যখন বিনিয়োগ বেশি, সঞ্চয় কম, উৎপাদনকারীরা ইনভেস্ট করবে অধিক পরিমাণ দ্রব্য উৎপাদন করার জন্য, তখন তারা কি করবে, তাদের আয়টা যখন Y1 বিন্দুতে জাতীয় আসবে, এই সময় তাদের আয়টা আরো বেড়ে যাবে। উৎপাদন যখন বাড়িয়ে আবার তারা উৎপাদন করবে Y0 বিন্দুতে, উৎপাদন যখন করবে এবং ই বিন্দুতে ভারসাম্যে পৌঁছাবে, তখন তাদের ইনকামের জাতীয় আয়ের পরিমাণও বেড়ে যাবে।
আবার শিক্ষার্থী বন্ধুরা দেখো, যদি জাতীয় আয় Y0 থেকে Y2 তে আনা হয়, Y2 তে যায়, তাহলে এই ক্ষেত্রে সঞ্চয় হবে কত? সঞ্চয় হবে সঞ্চয়, এখানে সঞ্চয় বেশি বিনিয়োগ কম। এতটুকু পরিমাণ সঞ্চয় বেশি এবং বিনিয়োগ এখানে এতটুকু পরিমাণ কম। সঞ্চয় বেশি বিনিয়োগ কম হলে তাহলে কি হবে? আবার উৎপাদনকারীদের লস হবে, লোকসান হবে, তাদের জাতীয় আয়ের পরিমাণ আরো কমে গিয়ে আবার ওরা ফিরে আসবে Y0 বিন্দুতে। Y0 বিন্দুতে যখন জাতীয় আয় চলে আসবে, ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে। এই ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হলে এইভাবে সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে ভারসাম্যের পরিমাণ হবে কত? Y0। এইভাবে একটি দেশের ভারসাম্য জাতীয় আয় পরিমাপ করা হয়ে থাকে সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে। ফলে উৎপাদিত দ্রব্যে এইভাবে আমরা সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের পরিমাণ নির্ধারণ, সঞ্চয় ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ নির্ধারণ করতে পারি। এইভাবে আমরা শিক্ষার্থী বন্ধুরা সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ পদ্ধতিটি বুঝিয়েছি। তোমরা শিক্ষার্থী বন্ধুরা এটা খুব ভালো করে বই দেখে ভালো করে বোঝার চেষ্টা করবে এবং খুব সহজ আছে, এটা খুবই ইম্পর্টেন্ট টপিকসটা তোমাদের জন্য, তোমরা ভালো করে পড়বে। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে, নেক্সট ক্লাসে তোমাদের সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের মাধ্যমে কিভাবে ভারসাম্য নির্ধারিত হয় সেই টপিকস নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।